কেমন আছেন? ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেল এবং হোয়াইট বোর্ড ফেসবুক পেজ থেকে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর ওল্ড এজের শর্ট কোশ্চেন সিরিজের প্রথম পর্বে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি রাইট এ শর্ট নোট অন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো এটি আপনাদের শর্ট নোট হিসেবে আসতে পারে, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তো দুটোই একই রকম ভাবে লিখবেন আপনারা। তো শর্ট কোশ্চেন আপনারা জানেন যে ব্রিফ বা শর্টেস্ট কোশ্চেনের চাইতে একটু বড় হবে এবং ব্রড কোশ্চেনের চাইতে ছোট হবে অ্যান্সার। কিন্তু খুব বেশি বড় করে শর্ট কোশ্চেন বা শর্ট নোট লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি এখন আপনাদের যেটা দেখাচ্ছি এই প্রশ্নটির অ্যান্সার একটু বড় হয়ে গেছে। তো উদ্দেশ্য হচ্ছে এটি যে আমরা আসলে ছোট করে লিখলে আমাদের পরবর্তীতে জানার সুযোগটা কমে যায়। আমি এখানে শিক্ষার্থীদের জানার পরিধিকে প্রসারিত করার জন্য একটু বিস্তারিত করে লিখেছি। তো পরীক্ষার উত্তর লেখার সময় আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন। আপনি অ্যাডজাস্ট করে নেবেন যে আপনি এতটুকু লিখলে ঠিক আছে বা এতটুকু আপনার মনে থাকবে। আপনি যেভাবে মনে থাকবে সেভাবে লিখবেন, সহজ প্রশ্নে, সহজ ভাষায়, সহজ ইংরেজিতে আপনি লেখার চেষ্টা করবেন এবং পরীক্ষার খাতায় অবশ্যই আপনি লিখবেন, কিন্তু নিজের বাক্যগুলোতে লেখার চেষ্টা করবেন। মুখস্থটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর ফার্স্ট ইয়ার থেকেই চেষ্টা করবেন যে যেন আপনার সেন্টেন্সগুলো অনেক ইজি হয় এবং সেন্টেন্সগুলো যেন আপনি নিজে তৈরি করতে পারেন। মুখস্থ থেকে বের হয়ে আসতে পারলে এটি আপনার জন্য ভালো, আপনার ভবিষ্যতের জন্য ভালো। তো তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কোশ্চেনটি, এবং আমাদের কোশ্চেনটি হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের উপর একটা শর্ট নোট আমরা আজকে শিখব। তো সেক্ষেত্রে আমি শুরু করার আগে অ্যাংলো স্যাক্সন যুগের ইতিহাস জানার সময় আমাদের আসলে ভূগোলটা জানতে হয়। ভূগোলের সাথে ইতিহাসটা খুব ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি কিছু বিষয় আপনাদের দেখিয়ে নিয়ে যাব প্রশ্ন শুরু করার আগে। তো আবারও দেখার প্রয়োজন হলে আবারও দেখব। তো আমরা প্রথমে কিন্তু ইউরোপের ম্যাপটি দেখছি। ইউরোপের ম্যাপ দেখছি। তো ইউরোপের ম্যাপ দেখতে নিয়ে আমরা কিন্তু দেখলাম যে এই যে এটি পুরোটা ইউরোপ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, লেখা ছোটগুলো দেখা হলে আমি বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কি আছে। এই যে এখানে রাশিয়া আছে, রাশিয়া আছে, এখানে আপনার পোল্যান্ড আছে, এখানে হাঙ্গেরি আছে, এখানে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এই যে এখানে ইটালি, এখানে ফ্রান্স, আর এখানে আছে আপনার জার্মানি, আর এখানে আছে আপনার ডেনমার্ক, আর এখানে আছে গ্রেট ব্রিটেন। আর এই যে এখানে উপরে দেখছেন উত্তর দিকে এটা নরওয়ে, এটা সুইডেন, এটা ডেনমার্ক। তো এখানে এই যে এখানে নেদারল্যান্ডস, এটা নেদারল্যান্ডস, এখানে জার্মানি থাকবে, এখানে বেলজিয়াম থাকবে। তো যা হোক আমি একটু বলে দিচ্ছি যে এই নিচের দিকে দক্ষিণ দিক, নিচে দক্ষিণ, এবং এই উপরের দিকে উত্তর, তারপরে নর্থ, নরওয়ে, সুইডেন, এগুলো উত্তর দিকে। আর এই যে এই ডান দিকে যেখানে আমার কার্সর যাচ্ছে এই দিকে পূর্ব, পূর্ব মানে এইটি পার হলেই কিন্তু আমাদের বাড়ি চলে পেয়ে যাবেন আপনি, আমাদের বাড়ির কাছে চলে যাবে, বাংলাদেশে চলে আসবে। আর এদিকে যখন আপনি যাবেন এই যে এখানে কিন্তু আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর পার হলে আপনি পেয়ে যাবেন আমেরিকা। তো এই যে আমাদের মোটামুটি ম্যাপটা আমরা ধরতে পারলাম। তো এখন আমাদের বেশি প্রয়োজন হবে জানা, সেটা হচ্ছে যে এই যে গ্রেট ব্রিটেনের অবস্থান কোথায়। এই যে গ্রেট ব্রিটেন এখানে, এখানে এই যে এই জায়গাতে জার্মান, এখানে জার্মান আছে, আর এখানে ডেনমার্ক আছে। ডেনমার্ক জার্মান আপনাদের প্রয়োজন হবে, এই জন্য আমি আগে দেখিয়ে নিচ্ছি। আর এখানে আছে নরওয়ে, নরওয়েকেও প্রয়োজন হবে এই এই ক্লাসে, এই সেশনে। পরবর্তীতে আপনার আবার অন্য কিছু জানবো। আর এই যে এখানে আছে ইটালি, এখানে আছে ইটালি। এই ইটালির যে শহর রোম, আর এই রোমের শহরের মানুষেরা একটি বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিল। সেটা যে এখানে স্থাপন করেছিল, এখানে প্রথমে এখানে স্থাপন করেছিল এই জায়গাটাতে। এই আপনার জার্মান, তারপরে ফ্রান্স, ফ্রান্স না, জার্মানের কাছাকাছি, জার্মানের এই এলাকাটাতে এখানে একটা তারা সাম্রাজ্য করেছিল। এই সাম্রাজ্যটা বিস্তার ঘটিয়েছিল এবং তারা গ্রেট ব্রিটেন দখল করে নিয়েছিল। এই পুরোটা মিলে তাদের বিশাল একটা সাম্রাজ্য ছিল। তখন একটা সাম্রাজ্যগুলো ছিল সব বড় বড় সাম্রাজ্য ছিল। তো এই রোমান এম্পায়ারটা অনেক
বিশাল ছিল, এই এলাকা জুড়েই ছিল। তো রোমান এম্পায়ারটা সবার আপনাদের ধারণা পেলেন আপনারা, তাহলে রোমান এম্পায়ারটা আপনাদের দরকার হবে এই কোশ্চেন অ্যান্সারটা জানার জন্য। তো আমরা এরপরে আরো একটি ম্যাপ দেখব। এটি আমরা যে অ্যাংলো স্যাক্সন যুগের কথা বলছি, সেই অ্যাংলো স্যাক্সন যুগে ব্রিটেনকে কেমন দেখা যেত সেটাই একটা ম্যাপ। ব্রিটেনকে অ্যাকচুয়ালি অ্যাংলো স্যাক্সন যুগে কেমন দেখা যেত। তো আমরা দেখি যে অ্যাংলো স্যাক্সন যুগে ব্রিটেনকে অ্যাকচুয়ালি এখনকার ব্রিটেনের মতোই দেখা যেত, কিন্তু নামগুলো একটু ভিন্ন ছিল, নামগুলো একটু ভিন্ন ছিল। তো আমি দেখছি যে এখানে আপনারা দেখছেন, এই যে এখানে দেখছেন বার্নিকা, এখানে লোথিয়ান, লিন্ডেসন, নর্থাম্পটনশায়ার, ডায়রা, মার্সিয়া, এখানে আপনারা দেখছেন মার্সিয়া বা মার্কিয়া, এখানে দেখছেন আপনারা লিডসে, ইস্ট অ্যাঙ্গিলা, এই যে ইস্ট অ্যাঙ্গিলিয়া, এই যে এখানে দেখছেন নর্থাম্পটনশায়া। তো এগুলো দেখছেন। এরপরে আমি আরো একটি ম্যাপ আপনাদের দেখাবো, সেই ম্যাপটিতে আরো একটু ক্লিয়ার করে দেওয়া আছে। যে এই ম্যাপটি দেখেন, এই ম্যাপে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি এই প্রাচীন ইংল্যান্ড, মানে আমাদের কোন ইংল্যান্ড বলছি আমরা কিন্তু আলোচনা করছি আমাদের অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে। তো অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে আমরা দেখবো যে এখানে কেমন আছে। অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে যেখানে আপনি দেখছেন যে এটা নর্থাম্পটনশায়ার, একটা একটা এলাকাকে বলা হচ্ছে নর্থাম্পটন, ইংল্যান্ড কিন্তু। তো যেখানে কিন্তু এখন লন্ডন, এখানে লন্ডনে যে এখানে লন্ডন। তো এই পুরোটা কিন্তু তখনকার ইংল্যান্ড কিন্তু এভাবে ভাগ করা, এখন যেভাবে ভাগ করা আছে ওইভাবে ভাগ করা ছিল না, একটু ভিন্ন ছিল। কিছু কিছু মিল আছে, যেমন এখন আপনি কেন্ট পাবেন, এখন এসেক্স পাবেন, তবে মার্কিয়া পাওয়া যায় কিনা সেটা আমার জানা নাই। মিডল ফোক, তো ইস্ট অ্যাঙ্গিলা, এই যে ইস্ট অ্যাঙ্গিলা কিন্তু এখন আর পাওয়া যায় না। তো এই যে এই দেশ, এই রাজ্যগুলো দেখেন, এগুলো সব এক একটা রাজ্য ছিল। এই যে নর্থাম্পটন যেটা রাজ্য ছিল, মার্কের রাজ্য ছিল, এখানে ইস্ট অ্যাঙ্গিলা একটা রাজ্য ছিল, এখানে কেন্ট একটা রাজ্য ছিল, এখানে এসেক্স একটা রাজ্য ছিল। তাহলে আমরা দেখছি এখানে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি রাজ্য কিন্তু আমরা নাম দেখলাম। তো এখানে দেখেন একটা ফাইভ বরজ ছিল। তো পাঁচটি ছোট 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 জমিদারি বা এরকম মিলে ছিল ফাইভ বরজ, আর এখানে ছিল মিডল ফোক। তো এই দুই জায়গায় আরো চারটি রাজ্য ছিল, এই চারটি মিলে 9টি রাজ্যের কথা কিন্তু আমাদের প্রশ্নের উত্তরে আসবে। আপনারা একটু মনে রাখবেন, 9টি রাজ্যের কথা মনে রাখবেন। এরপরে আমরা দেখব যে এখানে অ্যাকচুয়ালি আমাদের ইংল্যান্ডের সাথে যে দেশগুলোর সম্পর্কের কথা আমি বলছিলাম, সেই সম্পর্কটা একটু দেখে নিতে হবে। কারণ এই যে এখানে ইংল্যান্ড, এই যে স্কটল্যান্ড, এই যে আয়ারল্যান্ড, একটু ভালো করে খেয়াল করেন, এটা আয়ারল্যান্ড, এটি স্কটল্যান্ড, এটি ইংল্যান্ড, আর এই তিনটি মিলে হয় গ্রেট ব্রিটেন। এই তিনটি মিলে গ্রেট ব্রিটেন হয়। তো এখানে ওয়েলসও আছে, ওয়েলস আপনাকে দেখাতে পারছি না, সরি। আর এখানে আপনার এই যে ফ্রান্স আছে, এটি ফ্রান্স, আর এখানে এটি জার্মানি। এই যে এটুকু কিন্তু এত বড় দেশটা জার্মানি। তো এখানে আপনার জার্মানির মধ্যে এখন বেলজিয়াম ঢুকে গেছে। আর এই যে এই জায়গাটাতে এখানে নেদারল্যান্ডস আছে, এখানে জার্মানির মধ্যে ঢুকে গেছে। আর যে ডেনমার্ক, এখানে আমরা ডেনমার্ক দেখছি, ছোট্ট একটি দেশ কিন্তু অনেক পাওয়ারফুল এবং অনেক ঐতিহ্যবাহী একটি দেশ ডেনমার্ক। আর ডেনমার্কের পরে যে এইটাকে বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। আপনাদেরকে বলছি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বলা হয় এখানে, এই দুটোকে। এখানে নরওয়ে আছে আর সুইডেন আছে, নরওয়ে, সুইডেন। তারপরে আমরা এটুকু বুঝলাম। তো এটুকুই আমাদের দরকার হবে এখন। যে এখানে ইটালিতে আপনারা দেখছেন, ইটালি যে জুতার মতো, তেমন মানুষের পায়ের বুটের মতো এটি দেখতে সাইজ বলে ইটালিকে বলা হয় বুট জুতা বলে আখ্যায়িত করা হয়। তো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটি ছবি দেখবো আমরা। এখানে আমরা কিছু ছবি দেখছি যে কিছু মানুষ তারা নৌকা নিয়ে ভ্রমণ করছে। তো এই নৌকা নিয়ে ভ্রমণ করছে যারা, এদেরকে বলা হতো ভাইকিংস। তো তারা বড় বড় নৌকা বা বড় বড় জাহাজ নিয়ে এসে তারা বিভিন্ন দেশ লুটপাট করতো, আক্রমণ করতো। এবং তারা আসতো কোথা থেকে সেটা আমি একটু দেখিয়ে দেই। তারা আসতো হচ্ছে যে এই যে আপনার এই নরওয়ে থেকে, এই যে স্ক্যান্ডিনেভিয়ান এই এলাকা থেকে আসতো। তারা এই এলাকা থেকে আসতো, এই এলাকা থেকে এসে তারা এই যে এই এলাকা আপনার এই পুরো এলাকাটাকে তারা তছনছ করে ফেলতো, এই পুরো এলাকাটা তছনছ করতো। এবং তাদেরকে সবাই খুবই ভয় পেত, কারণ তারা ছিল দস্যু, তারা ছিল ডাকাত। যেমন আমাদের দেশে বর্গি আসতো এক সময়, ধান কুড়ালো, পান কুড়ালো, বর্গি খাজনা দেবো কেসে, বর্গি এলো দেশে। তো সেই বর্গির মতোই এরাও কিন্তু সেই বর্গি ছিল। তো আমরা এর পরে দেখছি এই যে ভাইকিংদের ছবি দেখলাম, তারা কিন্তু জাহাজ নিয়ে আক্রমণ করতো, বিভিন্ন দেশ বিদেশ আক্রমণ করতো।
তো আমরা এখন প্রশ্নের উত্তরটা দেখবো। তো প্রথমে আমি বাংলাটা একটু দেখিয়ে নেবো, আপনার বাংলাটা দেখলে আপনাদের একটু সহজ হবে। আর যদি মনে করেন যে না বাংলা দেখার দরকার নেই, আমি পরবর্তীতে হয়তো বাংলা আর ব্যবহার করব না, তো সেক্ষেত্রে আপনারা একটু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে আপনারা আমাকে জানাবেন। তো অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ড ছিল মধ্যযুগের প্রথম দিকের ইংল্যান্ড। আমরা কিন্তু দেখলাম যে মধ্যযুগের প্রথম দিকের ইংল্যান্ড ছিল হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ। তো এটি পঞ্চম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল, এবং এটি বিদ্যমান ছিল কখন থেকে? পঞ্চম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল। আমরা দেখলাম যে এটা কিন্তু পঞ্চম শতাব্দী মানে 500 সালের কাছাকাছি, এবং একাদশ শতাব্দী 500 না, পঞ্চম শতাব্দী মানে হচ্ছে 400 থেকে 500 পর্যন্ত। 400 থেকে 400 থেকে 500 পর্যন্ত এটাকে বলা হয় পঞ্চম শতাব্দী। এই থেকে একাদশ শতাব্দী পর্যন্ত। আর একাদশ শতাব্দী বলতে বোঝায় হচ্ছে আপনার 1000 সাল থেকে 1100 সাল পর্যন্ত, এটাকে বলা হয় 1000 শতাব্দী। তো যাদের যে এই বিষয়ে কনফিউশন আছে তারা কিন্তু অবশ্যই বিষয়টা শিওর করে নেবেন। শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল হচ্ছে এই যুগটা পঞ্চম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত। এটি রোমান সাম্রাজ্যের সমাপ্তির পর থেকে, রোমান সাম্রাজ্য আমি আপনাদের দেখালাম একটু আগে, রোমান একটি সাম্রাজ্য ছিল, এই রোমান সাম্রাজ্য তখন পতন ঘটছে। কত সালে পতন ঘটছে রোমান সাম্রাজ্যের? ব্রিটেনে বা গ্রেট ব্রিটেনে 1066 সালে। তার মানে যে আমরা বললাম যে একাদশ শতাব্দীতে, এই 1066 সালে রোমান সাম্রাজ্যের সরি আমি ভুল বললাম, এটি রোমান সাম্রাজ্যের সমাপ্তির পর থেকে, তার মানে যে আমাদের অ্যাংলো স্যাক্সন যে যুগটা, এই অ্যাংলো স্যাক্সন যুগ শুরু হয় হচ্ছে এই রোমান সাম্রাজ্যের সমাপ্তির পর থেকে। তো রোমান সাম্রাজ্য সমাপ্তি হয় কবে? এই 400 থেকে 500 সালের মধ্যে। তখন থেকে শুরু হয়ে 1066 সাল পর্যন্ত এই যুগটা বিস্তারিত ছিল। কোন যুগটি বলছি আমরা? আমরা বলছি এখন এই যে আমাদের অ্যাংলো স্যাক্সন যুগের কথা। 1066 সালে যখন নরমান বিজয় হয়, নরমানরা যখন ইংল্যান্ড বিজয় করে নেয়, গ্রেট ব্রিটেন বিজয় করে নেয়, তার আগ পর্যন্ত অ্যাংলো স্যাক্সন যুগ চলেছিল। তাহলে আমরা দেখলাম রোমান সাম্রাজ্যের সমাপ্তির পর থেকে 1066 সালের নরমান বিজয়ের আগ পর্যন্ত বিদ্যমান ছিল এই অ্যাংলো স্যাক্সন যুগ, এবং আমরা এর আগে দেখলাম এটি পঞ্চম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল, এবং অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ড যুগের, ইংল্যান্ড ছিল মধ্যযুগের প্রথম দিকের ইংল্যান্ড। তো আমরা এটিকে ওল্ড বলছি। তো ওল্ড কেন বলছি? কারণ এটি ওল্ডই মানে এর আগের কোনো ইতিহাস আমরা অ্যাকচুয়ালি জানতে পারি না, এর ইতিহাস আমাদের জানা নাই। তাহলে আমরা এর পরে দেখছি আর বিদ্যমান ছিল অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে। আর এখানে দেখলাম আমরা অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে, অ্যাংলো স্যাক্সন যে ইংল্যান্ডটা ছিল সেই ইংল্যান্ডে আলাদা কয়েকটি রাজ্য ছিল, আলাদা করে রাজ্য ছিল। তার মানে এখন যেমন আমরা দেখছি যে ইংল্যান্ডের একটি পুরোটা একটা দেশ, তখন তেমন ছিল না। তখন এই রাজ্যগুলো যেগুলো এখন আমরা দেখছি বিভিন্ন রাজ্য, সেই রাজ্যগুলো এক একটা দেশের মতোই ছিল, তারা নিজেরা সার্বভৌম বা স্বতন্ত্র ছিল, আলাদা ছিল। 927 সালে রাজ্যগুলো ইংল্যান্ড রাজ্য হিসাবে একত্রিত হয়েছিল। 927 সালে আমরা দেখলাম। তার মানে আমরা কিন্তু সেই 500 সালের থেকে আমরা কিন্তু 900 সালের দিকে চলে আসছি, কারণ আমাদের সংক্ষেপে বলতে হবে। একত্রিত হয়েছিল এই যে রাজ্যগুলোর কথা বললাম আমি, যে রাজ্যগুলো আলাদা আলাদা ছিল, বেশ কয়েকটি আলাদা আলাদা রাজ্যে ভাগ ছিল, সেই রাজ্যগুলো একসাথে হয়েছিল 927 সালে। 927 সালে। আর একাদশ শতাব্দীতে কি হয়েছিল? ইংল্যান্ড, ডেনমার্ক এবং নরওয়ে মিলে একটি একক রাজ্যে পরিণত হয়েছিল। তা আমরা দেখেছি একটু আগে যে ইংল্যান্ড কোথায় আর ডেনমার্ক কোথায় এবং নরওয়ে কোথায়, এই তিনটা দেশ মিলে এরা একক রাজ্যে পরিণত হয়ে তারা দেশ চালনা করেছিল। তো আমরা আবার একটু দেখে আসি, এখানে আমাদের ইংল্যান্ড, এটি ইংল্যান্ড, আর এখানে আমাদের ডেনমার্ক, আর এই যে নরওয়ে, এরা মিলে একটি দেশ হিসাবে চলেছে। তবে খুব বেশি দিন এটি টিকে ছিল না। এরা পরিণত হয়েছিল অ্যাংলো স্যাক্সনরা। তার মানে অ্যাংলো স্যাক্সন যে যুগের কথা বলছি আমরা, যে সেই রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে নরমান সাম্রাজ্য শুরুর আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ের লোকেদেরকে বলা হতো অ্যাংলো স্যাক্সন পিপল। তো অ্যাংলো স্যাক্সন পিপলটা জার্মান ভাষা গোষ্ঠীর সদস্য ছিল।
জার্মান ভাষাকোষের সদস্য ছিল। তো আপনারা জার্মানও দেখেছেন যে জার্মানটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এখানে। তো আমি বারবার দেখাচ্ছি এই কারণে যাতে আপনাদের এইটি মনে থাকে, আপনি যেন এই বিষয়টা ক্লিয়ার হন। এই বিষয়টা আপনি প্রথম যেহেতু দেখছেন আপনার পক্ষে একটু কঠিন লাগতে পারে। ইংল্যান্ড থেকে জার্মানি, এই যে এখান থেকে তারা এসেছিল, জার্মানি থেকে তারা মূলত এসেছিল। কেন বলতেছি আমরা জার্মান থেকে এসেছিল? কারণ তারা জার্মান ভাষায় কথা বলতো, এই জন্য বলা হচ্ছে যে তারা জার্মান থেকে এসেছিল। আর এই ইতিহাসগুলো সবগুলো আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে দেখবেন এবং নিজেরাও পড়বেন, নিজেরা অনেক কিছু সার্চ দিয়ে দেখবেন, এতে আপনাদের অনেক জ্ঞান সমৃদ্ধি হবে। আর আপনার এগুলো জানা না থাকলে আপনি প্রত্যেকটি পেপার পড়তে আপনার সমস্যা হবে, বুঝতে কষ্ট হবে। আমরা দেখলাম যে অ্যাংলো স্যাক্সনরা জার্মান ভাষাকোষের সদস্য, যারা উত্তর পশ্চিম ইউরোপ থেকে, তারা উত্তর পশ্চিম ইউরোপ আমরা দেখেছি, উত্তর পশ্চিম ইউরোপ থেকে গ্রেট ব্রিটেন দ্বীপে চলে এসেছিল, তারা গ্রেট ব্রিটেন দ্বীপে চলে এসেছিল। অ্যাংলো স্যাক্সনের ইতিহাস এভাবে পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতন শুরু হয়। তো অ্যাংলো স্যাক্সনের ইতিহাসটা কিরকম, যে পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে কি হয়, রোমান সাম্রাজ্যের পতন হয়। রোমান সাম্রাজ্যের পতন হয় কবে? পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে পতন শুরু হয়। তো এই যে অ্যাংলো স্যাক্সন যুগটা যখন ছিল তখন এর 7টি প্রধান রাজ্য ছিল। এটা হচ্ছে নর্দাম্ব্রিয়া, মার্সিয়া, ইস্ট অ্যাংলিয়া, এসেক্স, কেন্ট, সাসেক্স এবং ওয়েসেক্স। তাহলে আমরা দেখলাম যে এখানে 7টি প্রধান রাজ্য ছিল, তো আমি 9টি বলেছিলাম, সরি। তো 7টি রাজ্য আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে: নর্দাম্ব্রিয়া, মার্সিয়া, ইস্ট অ্যাংলিয়া, এসেক্স, কেন্ট, সাসেক্স এবং ওয়েসেক্স। তো আমার সঙ্গে আপনারা বলতে থাকবেন, তাহলে মনে থাকবে। তারা সপ্তম শতাব্দীতে, এই যে আমরা কিন্তু এখন দেখলাম হচ্ছে ষষ্ঠ শতাব্দীতে, এরপর সপ্তম শতাব্দী কি হলো, 7th সেঞ্চুরিতে খ্রিস্টান হয়েছিল তারা খ্রিস্টান হয়ে গেল। তারা এর আগে তারা খ্রিস্টান ছিল না, তারা অন্য কোন ধর্ম ছিল, এটা হয়তো অন্য কোন ধর্ম ছিল। এবং ওই সময় ইংল্যান্ডের লোকেরা ভাইকিংসদের খুব ভয় পেত এবং ডেনিশদের খুব ভয় পেত। তো ডেনিশ বলতে ডেনমার্কের থেকে যারা এসেছিল তাদেরকে বোঝানো হয়। এবং ভাইকিংস আপনাদেরকে দেখিয়েছে যে ভাইকিংস ছিল জলদস্যু, তারা স্ক্যান্ডিনেভিয়া থেকে আসত। তারা ভাইকিংস এবং ডেনিশ বসতি স্থাপনকারীদের হুমকির মুখোমুখি হয়েছিল। এবং তারা শুধু যে লুটপুটু তাই না, তারা এই সমস্ত দেশে এসে তারা বাড়িঘর বানিয়ে ফেলতো এবং রাজা হয়ে যেত। রাজ্যগুলি, এই যে আমাদের 7টি রাজ্য দেখলাম, 7টি রাজ্যগুলো ধীরে ধীরে নবম এবং দশম শতাব্দীতে একটি ইংল্যান্ডে পরিণত হয়েছিল। যুগটি শেষ হয়েছিল 1066 সালে। আমরা দেখলাম যে 1066 সালে এই অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হয়ে গেল। যখন উইলিয়াম নামের নরমান একজন রাজা ছিল, এই উইলিয়াম যখন ইংল্যান্ড জয় করে নিলেন, তার মানে ইংল্যান্ডকে প্রথমে জয় করেছিলেন রোমানরা, তারপর জয় করলো অ্যাংলো স্যাক্সনরা, আর এরপর জয় করলো হচ্ছে নরমান। তো আমরা দেখছি পরে অ্যাংলো স্যাক্সনরা নরমান আমলে ইংরেজ নামে পরিচিত ছিল। অ্যাংলো স্যাক্সনরা কি ছিল? নরমান আমলে ইংরেজ নামে পরিচিত ছিল, তাদেরকে বলা হতো ইংরেজ। আর এই তারা সেলস, ডেন্স, ওই সময় এই ইংল্যান্ডে বা গ্রেট ব্রিটেনে বিভিন্ন ভাষা জাতিগোষ্ঠীর লোকেরা বসবাস করত। তাদের মধ্যে ছিল হচ্ছে সেলস ছিল, ডেন্স ছিল এবং অ্যাংলো নরমানরা ছিল। তো তারা সেলস, ডেন্স এবং অ্যাংলো নরমানদের সাথে মিশে আধুনিক ইংরেজ হয়ে ওঠে। তার মানে অ্যাংলো নরমানরা আস্তে আস্তে এই যে সেলসদের সাথে মেশে, ডেন্সদের সাথে মেশে এবং তাদের মধ্যে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো পুরো হয়ে যায় এবং তারা আস্তে কালচারালি ডেভেলপ করে এবং তারা অ্যাকচুয়ালি ধীরে ধীরে আধুনিক ইংরেজ হয়ে ওঠে। তারা ইংরেজ হয় প্রথমে, তারপর আস্তে আস্তে তারা আধুনিক ইংরেজ হয়ে ওঠে এবং তাদেরকে আমরা ইংরেজ বলে চিনি। তাহলে আমরা ইংলিশে দেখে নিই। Write a short note on Anglo-Saxon. Anglo-Saxon England was the early medieval England. তো আমরা প্রাচীন যুগ বললেও এটি ছিল হচ্ছে আর্লি মেডিয়েভাল, মানে মধ্যযুগের প্রথম দিককার ঘটনা। ইট এক্সিস্টেড ফ্রম দ্য 5th to 11th সেঞ্চুরি। আমাদের মনে আছে যেটা পঞ্চম থেকে 11 শতাব্দী পর্যন্ত ছিল। ইট এক্সিস্টেড ফ্রম দ্য এন্ড অফ রোমান এম্পায়ার। এটা রোমান এম্পায়ারের শেষ দিক যে শুরু হয়েছিল আনটিল দ্য নরমান কনকোয়েস্ট ইন 1066। 1066 সালের
নরমান বিজয় পর্যন্ত অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ড হ্যাড সাম সেপারেট কিংডম। অ্যাংলো স্যাক্সন নরমানদের কি ছিল? কিছু আলাদা আলাদা রাজ্য ছিল। 1927 সালে দিস কিংডমস আর ইউনাইটেড অ্যাজ দ্য কিংডম অফ ইংল্যান্ড। এবং 1927 সালে কি হয়েছিল? তারা এই রাজ্যগুলো একত্রিত হয়ে ইংল্যান্ড রাজ্যে পরিণত হয়। ইট বিকেম এ পার্ট অফ দ্য শর্ট লিভ নর্থ সি এম্পায়ার অফ ইংল্যান্ড। এবং তারা কিন্তু পরবর্তীতে কি হয়, তিনটি রাজ্য মিলে, আপনাদের মনে আছে তিনটি রাজ্য মিলে, যে নরওয়ে, ডেনমার্ক এবং ইংল্যান্ড রাষ্ট্র মিলে একটি এম্পায়ারে পরিণত হয়। তার নাম হয় হচ্ছে নর্থ সি এম্পায়ার, মানে উত্তর সাগর সাম্রাজ্য, উত্তর সাগর রাষ্ট্র। তো নর্থ সি বলতে আমরা কোনটাকে বোঝাই? আমরা নর্থ সিটা দেখে আসি একটু। নর্থ সি হচ্ছে এই যে নর্থ সি, জাস্ট লিটল বিট। নর্থ সি, এই যে আমরা যে এখানে ইংল্যান্ড দেখেছি, আমরা যে ডেনমার্ক দেখেছি, নরওয়ে দেখেছি, এই তিনটা রাজ্য মিলে কিন্তু দেশে পরিণত হয়েছিল। আর যে এই যে এখানে সাগর দেখছি আমরা, এই সাগরটিকেই বলা হয় নর্থ সি। যেহেতু নর্থ সি এর প্রান্তে এই রাজ্যগুলো ছিল, এই জন্য এইটার এম্পায়ারটা, এই সাম্রাজ্যটার নাম হয়েছিল নর্থ সি এম্পায়ার। তো এই বিষয়গুলো আপনারা যদি একটু ভালো করে দেখেন, আপনাদের সহজে মনে থাকবে এবং আপনারা কিন্তু মুখস্থ করতে হবে না। আর মুখস্থ করে কিন্তু ইতিহাস লিখলে আপনার রেজাল্ট ভালো হবে না। আর আপনি পরবর্তীতে অন্যান্য যে পেপার পড়বেন, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের বিভিন্ন সময়, এগুলো কিন্তু ভালো বুঝতে পারবেন না। তার আমরা যেখানে দেখছিলাম যে ইট এক্সিস্টেড ফ্রম দ্য এন্ড অফ দ্য রোমান এম্পায়ার, এগুলো আমরা আগে দেখেছি। নর্থ সি এম্পায়ার অফ ইংল্যান্ড, এটার নাম ছিল কি? নর্থ সি এম্পায়ার। এবং এটা ছিল খুব কম সময়ের জন্য। কত সময় ছিল? কম সময় ছিল। আমরা দেখেছি বেশি যুগ ছিল না, শর্ট লিভড, কম বয়সে ছিল। ডেনমার্ক এন্ড নরওয়ে ইন দ্য 11th century, দ্য অ্যাংলো স্যাক্সনস ওয়্যার, অ্যাংলো স্যাক্সনরা কি করলো? দ্য মেম্বার্স অফ জার্মানিক স্পিকিং গ্রুপস। আমরা আগে দেখেছি যে এরা জার্মান ভাষায় কথা বলতো এবং তারা মাইগ্রেট করেছিল। মাইগ্রেট মানে দেশান্তর হওয়া, এক দেশ থেকে অন্য দেশে এসেছিল। টু দ্য আইল্যান্ড অফ গ্রেট ব্রিটেনে এসেছিল ফ্রম নর্থ ওয়েস্টার্ন ইউরোপ, উত্তর পশ্চিম ইউরোপ থেকে তারা এসেছিল। তো অ্যাংলো স্যাক্সন হিস্ট্রি বলা যায়, আমরা বলতে পারি যে অ্যাংলো স্যাক্সন হিস্ট্রি শুরু হয়েছিল হচ্ছে রোমান কন্ট্রোল শেষ হওয়ার পরে। কবে সেটা? 5ম শতাব্দীতে, 5ম থেকে 6ম শতাব্দীর মধ্যে। এবং এর ছিল হচ্ছে 7টি রাজ্য ছিল, মেইন কিংডম ছিল 7টি। এই মেইন কিংডম গুলো যে আমরা এখানে দেখেছিলাম একটু আগে, তো সেগুলো হচ্ছে নর্দাম্বিয়া, মার্সিয়া, ইস্ট অ্যাংলিয়া, এই যে ইস্ট অ্যাংলিয়া দেখছি আমরা এখানে, মার্সিয়া, যেখানে মার্সিয়া দেখা যাচ্ছে, যে মার্সিয়া দেখছি আমরা, নর্দাম্বিয়া, সাসেক্স ছিল, সাসেক্স দেখছি, যে কেন্ট ছিল, আমরা যে কেন্ট দেখতে পেলাম, এসেক্স ছিল, এই যে আমরা এখানে এসেক্স দেখতে পেলাম। তখন এইভাবে এগুলো ছিল। তো দে ওয়্যার ক্রিশ্চিয়ানাইজ, তাদেরকে ক্রিশ্চিয়ানাইজ করা হয়েছিল ইন দ্য 7th century। এটা করা হয়েছিল 7ম শতাব্দীতে, 7th centuryতে তারা খ্রিস্টান হয়েছিল। দে ফেসড দ্য থ্রেট অফ ভাইকিংস এন্ড ড্যানিশ সেটলার্স। আর তারা কি করেছিল? ড্যানিশ সেটলারদের মুখোমুখি হয়েছিল। দ্য কিংডম গ্রাজুয়ালি ইউনাইটেড, আস্তে আস্তে এই রাজ্যগুলো কিন্তু এই যে নাম ছিল আম্ব্রিয়া, বিভিন্ন ধরনের নাম ছিল, এসেক্স, কেল্ট, এই সমস্ত রাজ্যগুলো কি হলো? বিভিন্নভাবে একসাথে হয়ে গেল। দ্য কিংডমস গ্রাজুয়ালি ইউনাইটেড ইনটু ইংল্যান্ড ডিউরিং দ্য 9th and 10th century। 9ম এবং 10ম শতাব্দীতে তারা এতে একত্রিত হলো। এই যুগটা শেষ হলো কবে? আমরা এখন অ্যাংলো স্যাক্সন যুগের শেষটা দেখছি। এটা শেষ হলো উইথ দ্য নরমান কনকোয়েস্ট, যখন নরমানরা বিজয় করলো। নরমানরা কবে বিজয় করলো? যে নরমানরা অনেকগুলো যুদ্ধ করেছিল, আমরা দেখেছি। নরমানরা এখানে যুদ্ধ, অনেকগুলো যুদ্ধ করেছিল। এই যুদ্ধ করার পরে তারা বিজয় হয়েছিল। এবং বিজয় হয়েছিল কার দ্বারা? উইলিয়াম দ্য কনকোয়ারার নামে এক ভদ্রলোক ছিল। সেই ভদ্রলোকের দ্বারা এই ইংল্যান্ড তখন জয় হয়েছিল। কারা জয় করেছিল? নরমানরা জয় করেছিল। তো অ্যাংলো স্যাক্সন পিপল ওয়ার নোন অ্যাজ ইংলিশরি, ওদেরকে বলা হতো ইংলিশরি। তো ইংলিশরি বলা হতো কাদেরকে? যারা ইংলিশ পিপল,
ইংলিশেরই, ওই ইংল্যান্ডে যারা বসবাস করতো তাদেরকে ইংলিশই বলা হতো। এটা ফ্রেঞ্চ থেকে এসেছে মূলত। আর ফ্রান্সের সাথেও ইংল্যান্ডের অনেক ইতিহাস আছে, ব্যাপক ইতিহাস আছে, এগুলো আমরা পরে জানবো। ইন দ্য নরমান পিরিয়ড, তবে নরমান পিরিয়ডে এদেরকে বলা হতো ইংলিশই, তার মানে ইংলিশ বলা হতো। দে মিক্সড উইথ কেলস, তারা আস্তে আস্তে কেলদের সাথে মিশলো, ডেন্সদের সাথে মিশলো এবং তাদের কালচারালি ডেভেলপ করলো। অ্যান্ড অ্যাংলো নরমানস বিকেম দ্য মডার্ন ইংলিশ পিপল, এবং তারা কি করলো, মডার্ন ইংলিশ পিপলে পরিণত হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের এই প্রত্যেকটা ভিডিওরই যে শর্ট নোটগুলো বা যে কোনো নোটগুলো আমরা হ্যান্ড নোটগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। তো আপনারা এই হ্যান্ড নোট সংগ্রহ করে প্র্যাকটিস করবেন। আর আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন, ভার্চুয়াল ভার্সিটি, কারণ এখানে আপনাদের জন্য সবকিছুই আমরা সরবরাহ করার চেষ্টা করছি যাতে আপনারা সবকিছুই পেতে পারেন। এবং এমনকি আমরা জানি যে আপনারা অনেক কিছু সার্চ দিবেন না, যেগুলো আপনার দরকার আপনারা জানবেনই না যে আপনাদের কি দরকার আছে। তো সেগুলো আমরা জানি, কারণ আমরা আপনাদের এই রাস্তাটা হেঁটে এসেছি। তো আমরা আশা করব যে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে রাখবেন। তাহলে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আবার সবাইকে পরবর্তী পর্বগুলোতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। খোদা হাফেজ।